আমি আমার স্ক্রিনটাও শেয়ার করে রাখছি, কারণ যদি আপনাদের কোনো কিছু খুঁজে পেতে সুবিধা মানে প্রবলেম হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো। অলরেডি আমি কিন্তু আপনাদেরকে নক করে বলে রেখেছিলাম যে আপনাদের জার্নালাইজার ট্রায়াল ব্যালেন্স চ্যাপ্টার এবং অ্যাডজাস্টিং জার্নাল এই দুটো চ্যাপ্টারে আপনাদের ডিসকাশন ফোরাম, তারপর স্লাইডো, এরপর মেন্টি, H5P, এই 4 ধরনের অ্যাক্টিভিটিস আছে দুটো চ্যাপ্টারে। আপনারা প্লিজ এখন এই কাজগুলো করেন। সবার প্রথমে স্লাইডোটা করবেন এবং স্লাইডোতে দেখেন চ্যাপ্টার 3 তে একদম লাস্ট যেটা আছে আপনারা সম্ভবত এটাই করতে পারবেন, অন্যগুলো সবগুলো টাইমটা হয়ে গেছে, ইনভ্যালিড হয়ে গেছে, ওটা করা যাবে না। সো এখানে যে J339 এটা দেখতে পাচ্ছেন, এটাতে আপনারা প্লিজ একটু রেসপন্সটা করে ফেলেন স্লাইডো। আর বাকি আপনার এই দুটো চ্যাপ্টারের আন্ডারে যে অ্যাক্টিভিটিস গুলো আছে, দ্যাট ইজ H5P, স্লাইডো, মেন্টি, তারপর হচ্ছে ফোরাম, মানে যে আপনাদের জন্য দেখেন প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু কোয়েশ্চেন করা আছে ডিসকাশন টপিক হিসেবে, সেই কোয়েশ্চেন গুলো অ্যান্সার করবেন। এভাবে আপনারা অ্যান্সার গুলো করেন। আমি আপনাদের জন্য ডিসকাশন টপিক আরেকটা টপিক এটা অ্যাড করে দিলাম। আচ্ছা ম্যাম, মেন্টিমেটারটা কিভাবে করব ম্যাম? মেন্টিটা হচ্ছে জাস্ট আপনি লিংকে ক্লিক করেন, আমি দেখাচ্ছি আপনাকে। মেন্টিমেটারে আপনার লিংকটাতে ক্লিক করলে উপরে একটা লিংকের মতো হয়ে আছে না, আমি ওটাতে ক্লিক করলে আপনি হয়ে যাবে। দেখাচ্ছি আমি, আমার স্ক্রিন তো শেয়ার করা আছে। এই যে দেখেন এখানে ধরেন এখানে এই যে ধরেন মেন্টি, হ্যাঁ এই যে আপনি এভাবে ধরলেই দেখেন একটা লিংকের মতো দেখা যাচ্ছে না, এই যে এখানে আপনি ক্লিক করলে আপনি কোয়েশ্চেনটা পেয়ে যাবেন, এভাবে চলে যাবেন। দেখতে পাচ্ছেন এই যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছেন? জি ম্যাম। এভাবে আপনি এখন রাইট অ্যান্সারটা করে সাবমিট করে দেন, তাহলেই হয়ে যাবে। সো মেন্টিমিটারের জন্য আপনার কিন্তু কোনো কোড ইউজ করা দরকার হয় না। আসলে আমি এরপর থেকে আর মেন্টির জন্য কোনো কোড দিব না, শুধু ট্রাই হিয়ার ফর মেন্টি বলে দিলেই হবে, কারণ লিংকে ক্লিক করলে আপনার হয়ে যাচ্ছে। কোডটা
দরকার হয় না। তো সবাই একটু তাড়াতাড়ি এই কাজগুলো মানে দুটো চ্যাপ্টারের আন্ডারে, জার্নাল এজ আ ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টিং জার্নাল, এই দুটো চ্যাপ্টারের আন্ডারে করে ফেলেন। কারণ ওয়ার্কশিটটা তো আমি শুরু করিনি, দেখে ওয়ার্কশিটের আন্ডারে আমি কোয়েশ্চেন করিনি, এই দুটো চ্যাপ্টার থেকে কোয়েশ্চেনটা অ্যান্সার করে ফেলেন। সো 5 মিনিট আমি আপনাদের টাইম দিলাম, আপনারা একটু 5 মিনিট করেন, আমি একটু পানি খেয়ে আসছি। পানি
হ্যালো, সবার কি অবস্থা? হ্যালো, সবার শেষ কাজ? ম্যাম হুম, বলেন ম্যাম শান্ত। নেটে অনেক প্রবলেম হচ্ছে, তো তার জন্য ম্যাম স্লো ভিএলসি তে হচ্ছে? ঢুকতে পারতেছে না, ঢুকলো বের করে। জি ম্যাম, ওমা কি বলে? নেটে অনেক সমস্যা করতেছে ম্যাম। তাই? ম্যাম জি আপনি ম্যাম, একবার যদি আমারও। দেখাই দিতেন কিভাবে করতে হবে, তাহলে আমরা ম্যাম একটু পরে ম্যাম ম্যাম নেটটা ঠিক হলে ভিডিওতে করে এখন দিতে লোড পারতাম। হচ্ছে না, একটু তাই? টাইম নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি জি তাহলে একটু ম্যাম, দেখিয়ে দেই। ধরেন দেখে দেন ম্যাম, তাহলে ম্যাম আমরা পরে হয়তো বা রেকর্ডিং দেখে বা যেভাবে হোক আমরা কমপ্লিট করে নিতে পারবো। আচ্ছা আপনি ম্যাম ঠিক একটা আছে। টাইম বলে দেন আমাদের, যে ম্যাম এতটার মধ্যে কমপ্লিট করে ফেলবো আমরা। একিন আমার কথা শুনতে পাচ্ছেন না? সবাই আমার কথা শুনতে পাচ্ছেন না? না ম্যাম, এখন শুনতে পাচ্ছি, জি ম্যাম, কারণ জি ম্যাম। তখন তো ম্যাম কিছু বলেন নাই, তখন আমি শুনি তখন তো নাই। আমি আপনাদেরকে কথা তখন তো আমি বলে গেলাম না যে আমি একটুখানি পানি খেতে যাচ্ছি, আর আমি দেখলাম যে আমার আসলে নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, তো আপনাদের ক্লাস শেষ হতে হতে আমি তাই একটু নামাজটা পড়ে আসলাম। আসরের নামাজটা 4 রাকাত নামাজ পড়ে ফেলছি, বুঝছেন? এই জন্য আমার একটু, আমি তো এতক্ষণ তো কথাই বলছি, আপনাদের তো আমি কাজ দিয়েই গেলাম, বললাম যে আপনারা এই কাজগুলো একটু করে ফেলেন, এরপর আমি এসে পড়ানো শুরু করি। আচ্ছা, এখন আমি একটু বুঝিয়ে বলি। দেখেন, আপনারা তো স্ক্রিন দেখতে পাচ্ছেন। ধরেন এটা হচ্ছে আমার জি অ্যাডজাস্টিং ম্যাম। জার্নাল চ্যাপ্টার। এখানে আপনারা কোথায় কোথায় কাজগুলো করবেন খেয়াল করেন। প্রথমে হচ্ছে আপনি এই চ্যাপ্টার থেকে কি শিখেছেন, আপনার কি কোয়েশ্চেন অ্যারাইজ করেছে, যদি কোনো কোয়েশ্চেন অ্যারাইজ করে করবেন, সেটা লিখবেন, আর না হলে তো নাই। এখানে দেখেন আপনাদের জন্য একটা টপিক, ডিসকাশন টপিক ছিল, আপনি এখানে অ্যান্সার করবেন যে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা কোন বেসিস অফ অ্যাকাউন্টিং ফলো করে তৈরি করা হয়। এটা যদি আপনি বইটা ভালো করে পড়েন বা আমার লেকচারটা ফলো করেন তাহলে আপনি পাবেন, আমি ক্লাসে এটা নিয়ে ডিসকাস করেছিলাম। এরপর দেখেন এই যে ট্রাই হিয়ার ফর মেন্টি, এখানে আপনি লিঙ্কে ক্লিক করলেই আপনি ওখানে কোয়েশ্চেনটা পেয়ে যাবেন, অ্যান্সারটা করবেন। এখানেও একই কথা, কোয়েশ্চেনটাতে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। আর এই স্লাইডোটা আপনার হবে না, ইনভ্যালিড হয়ে গেছে, ওই যে যেহেতু আমি কয়েকদিন আগে তৈরি করেছিলাম, এটা দেখার দরকার নেই, এটা হয়তো আপনি পাবেন না কিছু অ্যান্সার করতে। এরপর H5P আছে, সেটাতে ওই যে এরকম দেখেন, ক্লিক করলেই আপনি কোয়েশ্চেনটা দেখতে পাবেন। দেখেন আমি দেখিয়ে রাখছি। আচ্ছা দেখেন, আপনারা বলতেছেন সমস্যা, আমার কাছে তো দেখেন আমি সুন্দর ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে চলে এলো, দেখতে পাচ্ছেন? সো এইভাবে আপনি কোয়েশ্চেনটা পেয়ে যাবেন, এরপর যেটা রাইট অ্যান্সার মনে হবে আপনি ক্লিক করে দিবেন। এভাবে আপনি H5P টা অ্যান্সার করলেন। ওকে, এরপর দেখেন আপনাদের জন্য এই যে স্লাইডো আজকে সকালবেলা আবার নতুন করে তৈরি করেছি আমি, এই স্লাইডোটাতে আপনি গেলেই আপনার কোড দিলেই আপনি অ্যান্সার করতে পারবেন। এটা করবেন। আরেকটা ডিসকাশন টপিক আমি দিলাম, এটা হচ্ছে চ্যাপ্টার 3 এর আন্ডারে, আর মানে চ্যাপ্টার 3 না, টপিক 4 এর আন্ডারে। আর টপিক 3 এর আন্ডারে আমাদের কিছু কোয়েশ্চেন ছিল, এখানেও আপনি কিছু কাজ পাবেন। আপনি প্রত্যেকটা এই যে স্লাইডো মেন্টি যা যা দেওয়া আছে, স্লাইডো গুলো হয়তো আবার ইনভ্যালিড হয়ে যেতে পারে, যদি ইনভ্যালিড হয়ে যায় তো তাহলে করার দরকার নেই, যেটা আপনি করতে পারবেন সেটা করেন, মেন্টি করেন, তারপর করেন, H5P করেন, তারপর হচ্ছে এখানে আপনার ডিসকাশন ফোরামে কোয়েশ্চেন আছে, সেগুলো যদি আপনি আগে রেসপন্স না করে থাকেন তাহলে সেগুলো রেসপন্স করে ফেলেন। তারপরে এই যে ডিসকাশন টপিক গুলো আছে, কেউ যদি রেসপন্স না করে থাকেন তাহলে প্লিজ সেটা করে ফেলবেন। বোঝা গেল? তো আপনারা বুঝতে জি ম্যাম। পারলেন আপনাদের কোথায় কোথায় কাজগুলো করতে হবে। এবং আমি কিন্তু আপনাদের বারবার বলছি, আমি কিন্তু জি ম্যাম। আজকে রাতের মধ্যে, আমি রাতেই কিন্তু এটা নিয়ে বসবো, এবং আমি যদি তখন দেখি যে আপনারা কেউ রেসপন্স করেন না, আমি কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু নক করব, ঠিক আছে? আমি কিন্তু আশা করব যে আপনারা ওকে আজকে ম্যাম। রাতের ম্যাম মধ্যে, কয়টার মধ্যে কমপ্লিট করে দেবো ম্যাম? ভালো হয় 10টা 11টার মধ্যে, কারণ আমি 10টা 11টার পরে বসবো, ওকে আমি ম্যাম। 11টার পরেই হচ্ছে বসবো, ঠিক আছে? কারণ আপনাদের তো আমি টাইম দিয়েছি, ওকে এই জন্য ম্যাম, আমি ঠিক এখন আছে তো ম্যাম। বসতে পারবো না, ঠিক আছে? আপনারা 10টা 11টার মধ্যে করে ফেললে এরপর আমি আমার যে ওই যে বলেছি তো যে আমার কিছু ফাইল প্রিপেয়ার করতে হবে, কিছু রিপোর্ট মানে তৈরি করতে হয় আপনাদের এই অ্যাক্টিভিটিস ওগুলোর উপর বেস করে, সো সেই কাজগুলো আমি করতে বসবো। ওকে, সো আপনারা প্লিজ আমাকে 10টা 11টার মধ্যে যদি করে দেন তাহলে ভালো হয়। ওকে এবং ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আপনারা তো করবেন এবং বাকিদেরও বলে দিন, ঠিক আছে? তো যারা আপনারা এখন তো করলেন আমার কথাগুলো তো বুঝে নিলেন যে কিভাবে করবেন, আপনারা বাকি বন্ধুদের একটু বলে দিন। সো তাহলে আমি এখন আপাতত এটা নিয়ে আমার কথা শেষ, আপনারা বাকিরা আমি জাস্ট বুঝিয়ে দিলাম, আপনারা এইভাবে করে ফেলবেন। সো নেক্সট হচ্ছে গিয়ে আমি এবার আমার ইয়েতে চলে যাই, আমার পড়ালেখায় চলে যাই। আজকে আহ আমাদের কি ওয়ার্কশিটটা আজকে শুরু করার কথা নাকি? আমাদের লাস্ট ক্লাসে তো সম্ভবত আপনাদের চ্যাপ্টার শেষ হয়ে গেছিল, হ্যাঁ শেষ। আজকে আমরা ওয়ার্কশিট শুরু করব। সো আমাদের ওয়ার্কশিট শুরু করার কথা ছিল, আমি ওয়ার্কশিটটাতে যাব।
এই যে আমরা বলেছিলাম লাস্ট ক্লাসে যে আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। দ্য নেম অফ আওয়ার চ্যাপ্টার ইজ ওয়ার্কশিট। এখন এই ওয়ার্কশিটকে যদি আমরা ডিফাইন করতে চাই, ওয়ার্কশিট জিনিসটা কি সেটা বলার আগে আমি হচ্ছে আপনাদেরকে একটু এই ওয়ার্কশিটের ইয়েটা দেখাতে চাই, ফরম্যাট বা স্ট্রাকচারটা দেখাতে চাই যে কিভাবে আমরা মানে আমাদের ওয়ার্কশিটের ইয়েটা কেমন হবে, কি ধরনের একটা ঘর করে আমরা তৈরি করব, স্ট্রাকচারটা কেমন হবে। দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্কশিটে আপনারা যদি একটু খেয়াল করেন, কাউন্ট করেন, এখানে আমাদের টোটাল 13টা কলাম আছে। এই যে অ্যাকাউন্টস টাইটেল একটা কলাম, ট্রায়াল ব্যালেন্সের আন্ডারে দুটো, অ্যাডজাস্টমেন্টের আন্ডারে দুটো, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের আন্ডারে দুটো, ইনকাম স্টেটমেন্টের আন্ডারে দুটো এবং ব্যালেন্স শিটের আন্ডারে দুটো। এভাবে আমরা টোটাল এখানে আমাদের 10টা 11টা টোটাল 11টা আমাদের কলাম আছে। ঠিক আছে, সো বুঝতেই পারছি যে দেখেন আমরা কিন্তু এর আগে যখন জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স করেছিলাম সেখানে 5টা কলাম করলেই হয়ে যেত, কিন্তু ডেট, এক্সপ্লানেশন, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট বা লেজারের ক্ষেত্রে আমার হয়তো আরেকটা কলাম বেশি লেগেছিল। বাট এতগুলো কলাম, 11টা কলাম নিয়ে আমরা কিন্তু আসলে এর আগে কোনো বুক অফ অ্যাকাউন্ট তৈরি করিনি। সো এখন এই কারণে দেখেন যখন এই কারণে ওয়ার্কশিটকে যখন ডিফাইন করা হচ্ছে কি বলা হচ্ছে দেখেন, বলা হচ্ছে a worksheet is a multiple column form used in the adjustment process and in preparing financial statement। বলা হচ্ছে ওয়ার্কশিটটা হচ্ছে একটা এমন একটা বই যেটাতে অনেকগুলো কলাম থাকবে, এটা একটা মাল্টিপল কলাম ফর্ম যেখানে অনেকগুলো কলাম থাকছে এবং যেটা ইউজ করা হবে অ্যাডজাস্টমেন্ট প্রসেসে এবং ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনে। তার মানে আমরা আমাদের যে অ্যাডজাস্টিং জার্নালগুলো তৈরি করে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরি করি, সেই অ্যাডজাস্টমেন্ট প্রসেসে আমরা এই ওয়ার্কশিটটা ইউজ করতে পারবো এবং ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের ক্ষেত্রেও ইউজ করতে পারবো। বাট এখানে যদিও আমরা এই কাজগুলো করতে পারবো অ্যাডজাস্টমেন্ট প্রসেসে বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের ক্ষেত্রে, কিন্তু আবার একটা কথা বলা হয়েছে যে এই ওয়ার্কশিটটা কিন্তু কোনো পার্মানেন্ট অ্যাকাউন্টিং রেকর্ড নয়। দ্যাট ইজ আপনি যদি চান এটা তৈরি যেমন করতে পারেন, আপনি না চাইলে এটা নাও তৈরি করতে পারেন, বাট মাইন্ডেড ওয়ার্কশিট কিন্তু আমাদের খুবই একটা হেল্পফুল টুল ইন অ্যাডজাস্টমেন্ট প্রসেস অ্যান্ড ইন প্রিপেয়ারিং ফিনান্সিয়াল স্টেটমেন্ট। কেন বলছি দেখেন, এখানে যদি আমরা ওয়ার্কশিটটার দিকে তাকাই, আমরা একটা ওয়ার্কশিটের ভেতরেই আমরা কিন্তু অ্যাডজাস্টিং এন্ট্রিজ গুলোকে বসিয়ে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স যেমন তৈরি করে ফেলতে পারছি, পাশাপাশি আমাদের যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলো তৈরি করতে বলা হয় সেই ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলো কিন্তু আমরা এখানে করতে পারি। সো আলটিমেটলি দেখেন আমাদের এটাকে আমরা কিন্তু বলতে পারি একটা ওয়ান স্টপ সার্ভিস, যেখানে আমরা একটা বুক অফ অ্যাকাউন্টের মধ্যে আমরা অনেকগুলো কিন্তু বই তৈরি করছি বা অনেকগুলো হচ্ছে গিয়ে আমাদের বুক অফ অ্যাকাউন্টস তৈরি করা হয়ে যাচ্ছে। যেমন অ্যাডজাস্টিং জার্নাল, এটা কিন্তু আমাদের একটা বুক অফ অ্যাকাউন্ট, সেটা আমরা তৈরি করে ফেলছি এটার ভেতরে। আবার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, সেটাও আমরা তৈরি করে ফেলছি এখানে। ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, সবকিছুই আমরা একটা বইয়ের মধ্যে তৈরি করে ফেলছি। ঠিক আছে, সো এভাবে দেখতে পাচ্ছেন আপনারা। এই কারণে আমরা বলছি যে ওয়ার্কশিটটা কিন্তু খুবই একটা হেল্পফুল টুল ইন প্রিপারেশন অফ অ্যাডজাস্টমেন্ট প্রসেস অ্যান্ড ইন প্রিপারিং ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তার মানে অ্যাডজাস্টমেন্ট প্রসেসে এবং ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের ক্ষেত্রে এটা কিন্তু আমাদের খুবই একটা কি বলবো হেল্পফুল টুল। ঠিক আছে, সো এখন এটা তো হচ্ছে আমাদের ওয়ার্কশিটকে আমরা ডিফাইন করলাম। এখন আমরা যদি যেমন একটু আগে আমি যে ক্লাসটা নিচ্ছিলাম ওদেরকে আমি বলেছিলাম যে আমার এই চ্যাপ্টারের সাথে অ্যাসোসিয়েটেড যত থিওরি আছে সবগুলো থিওরি আমি আলাপ করে তারপর ম্যাথ শুরু করি। তো ওরা অনেকে কেউ কেউ বলছিল যে ম্যাডাম এমন যদি হয় যে আমাদের যে থিওরিগুলো পড়াচ্ছেন সেটা আমার ম্যাথের সাথে রিলেটেড, সেক্ষেত্রে আপনি এটা করলে ভালো হয় যে ধরেন আপনি যে ম্যাথ পড়াবেন সেই ম্যাথের সাথে অ্যাসোসিয়েটেড থিওরিটা ওই রিকোয়ারমেন্টটা করানোর আগে বা ওই ম্যাথটা করানোর আগে আপনি বুঝিয়ে তারপর ম্যাথটা শুরু করলেন, ভালো হয়। এখন আপনাদের জন্য আপনারাও একটু আমাকে বলেন, আমি কি আপনাদের জন্য কি এই কাজটাই করব নাকি প্রথমে সব থিওরি গুলো আগে ডিসকাস করে তারপর ম্যাথে যাব, কি করব বলেন তো? হ্যালো ম্যাম, থিওরি যদি ম্যাথ রিলেটেড হয় তাহলে ম্যাম থিওরি আগে পড়া নিলে ভালো হয়। থিওরি আগে পড়িয়ে নিলে ভালো হয়, ওকে ফাইন। দেন তাহলে আমি হচ্ছে আগে থিওরি গুলো ডিসকাস করে তারপর আমি ম্যাথে যাব। ওকে, তো তাহলে একটু দেখেন এখানে আমি এরপরে যে থিওরিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্টেপস ইন প্রিপেয়ারিং ওয়ার্কশিট, মানে ওয়ার্কশিট প্রিপারেশনের স্টেপস গুলো কি কি। এখন যদি আমি স্টেপস গুলো নিয়ে কথা বলি, আমি এটা কোনো মানে বই যদিও এই যে দেখেন এখানে আমার এরকম একটা থিওরি হিসেবে যদিও আছে, কিন্তু আমি আপনাদেরকে
ওই থিওরিটা হচ্ছে নাই করে আমি যেটা করব যে আপনাদের টেবিলটা দেখিয়ে, মানে দ্যাট ইজ আমাদের বুক অফ এই ওয়ার্কশিটের যে ইয়েটা আছে, স্ট্রাকচারটা আছে, বা যেভাবে আমরা তৈরি করব সেটার দিকে তাকালেই আমরা আসলে বুঝতে পারবো যে আমাদের ওয়ার্কশিট প্রিপারেশনের স্টেপস গুলো কি বা কিভাবে তৈরি করব। দেখেন, এখানে আমাদের তো প্রথমে অ্যাকাউন্টস টাইটেল আছে, এরপর আমরা ট্রায়াল ব্যালেন্স দেখতে পাচ্ছি, অ্যাডজাস্টমেন্ট দেখতে পাচ্ছি, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দেখতে পাচ্ছি, ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট দেখতে পাচ্ছি। এখন আমরা যদি বলি, তার মানে আমাদের ফার্স্ট যদি প্রথমেই আমরা বলে দিই যে আমাদের ওয়ার্কশিট প্রিপারেশনের ফার্স্ট স্টেপটা কি হবে, খেয়াল করেন এখানে আমাদের ওয়ার্কশিট প্রিপারেশনের ফার্স্ট স্টেপটা হবে টু প্রিপেয়ার ট্রায়াল ব্যালেন্স। তার মানে ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করাটা হবে আমার ওয়ার্কশিটের জন্য ফার্স্ট স্টেপ, ঠিক আছে? আর মনে রাখবেন, যদি আমার কোয়েশ্চেনে ট্রায়াল ব্যালেন্সটা দিয়েই দেয়া থাকে তাহলে তো আমার হচ্ছে গিয়ে ট্রায়াল ব্যালেন্সটা করতে হবে না, শুধুমাত্র ট্রায়াল ব্যালেন্সে যে ইনফরমেশন গুলো দেওয়া থাকবে সেটা বসিয়ে দিব। বাট যদি আমাদের ট্রায়াল ব্যালেন্সটা না দিয়ে দেয়া থাকে তাহলে কিন্তু প্রথমেই আমার ট্রায়াল ব্যালেন্সটা প্রিপেয়ার করাটাই হবে ওয়ার্কশিট প্রিপারেশনের ফার্স্ট স্টেপ। এরপর অ্যাডজাস্টমেন্ট, এরপর আমাদের কি করতে হবে, সেকেন্ড হচ্ছে আমার অ্যাডজাস্টিং এন্ট্রিজ গুলোকে অ্যাডজাস্টমেন্ট কলামে বসাতে হবে। দিস ইজ দ্য সেকেন্ড স্টেপ ফর প্রিপেয়ারিং ওয়ার্কশিট। ওয়ার্কশিট প্রিপেয়ার করতে গিয়ে আমাদের সেকেন্ড স্টেপ হিসেবে অ্যাডজাস্টিং এন্ট্রিজ গুলোকে অ্যাডজাস্টমেন্ট কলামে বসাতে হবে। বোঝা গেল কথাটা? এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। এরপর অ্যাডজাস্টিং এন্ট্রিজ গুলোকে অ্যাডজাস্টমেন্ট কলামে বসানোর পরে এরপরের স্টেপ যেটা, সেটা হচ্ছে টু প্রিপেয়ার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। এরপর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা আমাকে প্রিপেয়ার করতে হবে কিভাবে, ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্ট দুটো কলামকে অ্যাডজাস্ট করে। বোঝা গেল? ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্ট দুটো কলামকে অ্যাডজাস্ট করে আমরা এরপর তৈরি করতে পারবো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। ওকে, সো আমরা অলরেডি কিন্তু যেটা লাস্ট চ্যাপ্টারে শিখেছিলাম। এরপর যখন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আমার তৈরি করা হয়ে গেল, এরপর আমার কাজটা কি, ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা। যে ফিনান্সিয়াল স্টেটমেন্টে তৈরি করতে গিয়ে আমরা যখন ইনকাম স্টেটমেন্ট তৈরি করব তখন রেভিনিউ থেকে এক্সপেন্স গুলোকে মাইনাস করে আমরা প্রফিট বা লস বের করব, এবং ব্যালেন্স শিটে গিয়ে আমরা অ্যাসেট, লায়াবিলিটিস এবং ক্যাপিটাল বসাবো। দ্যাট ইজ আমরা যদি ফোর্থ স্টেপ বলি ওয়ার্কশিটের, সেখানে কি করতে হবে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে ইনকাম স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, এগুলো আমরা, বা ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট আমরা বলছি, ওয়ার্কশিটের হচ্ছে যেহেতু আমরা ওনার সিকিউরিটি স্টেটমেন্ট তো আলাদা করে করছি না, সো আমার এটা বলতে পারি যে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা তৈরি করার পর সেখান থেকে আমার ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করাটা হচ্ছে আমাদের লাস্ট স্টেপ। বোঝা গেল? তাহলে প্রথমে আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে ট্রায়াল ব্যালেন্স তৈরি করা, সেকেন্ড হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রিজ গুলোকে অ্যাডজাস্টমেন্ট কলামে বসিয়ে দেওয়া, থার্ড হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এবং ট্রায়াল ব্যালেন্স দুটো কলামকে অ্যাডজাস্ট করে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরি করা। এরপর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরি করে ফেলার পর সেখান থেকে রেভিনিউ, এক্সপেন্স নিয়ে ইনকাম স্টেটমেন্ট এবং অ্যাসেট, লায়াবিলিটিস, ক্যাপিটাল নিয়ে আমাদের ব্যালেন্স শিটটা তৈরি করা, দ্যাট ইজ ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলো তৈরি করা। সো বেসিক্যালি দিজ আর দ্য স্টেপস অফ প্রিপেয়ারিং। এই যে এখানে আমাদের অনেকগুলা এই রিকোয়ারমেন্ট গুলোকে একদম ডিটেইল আরো বেশি বেশি বলছে, এত কথা আমাদের এত মানে ইয়ে করে পড়া জানার দরকার নেই, আমরা ওখান থেকে ওই সংক্ষেপে যেটা বলেছি সেখান থেকে আমরা বুঝতে পারবো। এরপর দেখেন আমাদের এখানে আপনার মধ্যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন টেম্পোরারি এবং পার্মানেন্ট অ্যাকাউন্ট। মনে রাখবেন, আমি আপনাদেরকে যখন ট্রানজেকশন অ্যানালিসিস, তারপর জার্নালাইজার ট্রায়াল ব্যালেন্স চ্যাপ্টার পড়িয়েছিলাম, সেখানে আমি এই কথাগুলো বলেছিলাম যে আমরা এরকম কিছু আইটেম কিন্তু দেখেছিলাম যে তারা লাস্ট মান্থে তাদের বিজনেসটা শুরু করেছিল, শুরু করার পর তারা 1 মাস ধরে তাদের বিজনেসের ট্রানজেকশন গুলোকে হচ্ছে বিজনেস 1 মাস ধরে তারা তাদের বিজনেস করেছে, এবং বিজনেস ট্রানজেকশন শেষে তাদের কিছু অ্যাসেট, লায়াবিলিটি এবং ক্যাপিটালের ব্যালেন্স রয়ে গিয়েছিল, এবং সেটা আমরা কি করতাম, এর পরবর্তী মাসে গিয়ে যখন ট্রানজেকশন গুলোকে রেকর্ড করতাম সেখানে এসে দেখাতাম। এবং আমি বলেছিলাম, আপনারা হয়তো, আমি জানি না মনে আছে কিনা, আমি বলেছিলাম যে সাধারণত আমরা কিন্তু আমাদের পার্মানেন্ট অ্যাকাউন্ট, দ্যাট ইজ অ্যাসেট, লায়াবিলিটিস এবং ক্যাপিটাল, এই অ্যাকাউন্ট গুলোকেই সাধারণত আমরা এভাবে বছরের পর বছর ধরে ক্যারি ফরওয়ার্ড করি, ঠিক আছে? সো এই যে অ্যাসেট, লায়াবিলিটি এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট, এগুলোকেই বেসিক্যালি আমরা বলে থাকি পার্মানেন্ট অ্যাকাউন্ট, যেগুলো আমরা সাধারণত বছরের পর বছর ধরে ক্যারি ফরওয়ার্ড করি। আর অন দ্য আদার হ্যান্ড আমরা টেম্পোরারি অ্যাকাউন্ট কাকে বলবো? টেম্পোরারি অ্যাকাউন্ট হচ্ছে যে অ্যাকাউন্টগুলো সাধারণত আমরা ক্লোজ করে ফেলি। যেমন কোন অ্যাকাউন্টগুলো? রেভিনিউ, এক্সপেন্স এবং ড্রয়িংস অ্যাকাউন্ট। কথা কি বোঝা গেল? রেভিনিউ, এক্সপেন্স এবং ড্রয়িংস অ্যাকাউন্ট সাধারণত যেগুলো আমরা প্রত্যেকটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, মানে একটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং
অ্যাকাউন্টিং এর কোনো একটা পিরিয়ড শেষ হওয়ার পরই একটা অ্যাকাউন্টিং পিরিয়ড শেষেই সাধারণত আমরা যেই অ্যাকাউন্টগুলোকে ক্লোজ করে ফেলি সেগুলোকে আমরা সাধারণত বলি টেম্পোরারি অ্যাকাউন্ট, এবং যে টেম্পোরারি অ্যাকাউন্টের মধ্যে আমরা রেভিনিউ এক্সপেন্স এবং ড্রয়িং অ্যাকাউন্টকে মিন করি। ঠিক আছে, এবার আমার কিন্তু এই যে পার্মানেন্ট এবং টেম্পোরারি অ্যাকাউন্টগুলো নিয়ে কথা বললাম, কেন বললাম জানেন? আমাদের সাধারণত, আমি একটু মুখে বলে দিচ্ছি, পরে আমরা যখন ম্যাথ করতে যাব সেখানে আবার কথা বলবো। সাধারণত আমাদের এই চ্যাপ্টারে, ওয়ার্কশিট চ্যাপ্টারে বেসিক্যালি 4 ধরনের রিকোয়ারমেন্ট করতে হয়। মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে আমাদের ওয়ার্কশিট প্রিপেয়ার করতে হয়, সেকেন্ড আমাদেরকে ক্লোজিং জার্নাল এন্ট্রি তৈরি করতে হয়, থার্ড আমাদেরকে ক্লাসিফাইড ব্যালেন্স শিট তৈরি করতে হয়, এবং ফোর্থ হচ্ছে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স করতে হয়। এখন এই যে ক্লোজিং এন্ট্রিটা করব, এই ক্লোজিং এন্ট্রি করতে গিয়ে আমরা সাধারণত টেম্পোরারি যে অ্যাকাউন্টগুলো নিয়ে আমরা কথা বললাম, রেভিনিউ এক্সপেন্স এবং ড্রয়িংস অ্যাকাউন্ট, সেই টেম্পোরারি অ্যাকাউন্টগুলোর জন্য সাধারণত আমরা ক্লোজিং এন্ট্রিটা তৈরি করে থাকি। সো এই জন্য আমরা যদি ক্লোজিং এন্ট্রি করতে যাওয়ার আগে যদি এটা না জেনে যাই যে কোনগুলো আমাদের টেম্পোরারি অ্যাকাউন্ট, তাহলে তো আমরা বুঝতেই পারবো না যে আমরা কোন অ্যাকাউন্ট গুলোর জন্য ক্লোজিং এন্ট্রিটা দিব। এ কারণেই আমাদের জেনে রাখতে হবে যে আমরা বেসিক্যালি টেম্পোরারি অ্যাকাউন্ট গুলোর জন্য ক্লোজিং এন্ট্রি দেই, এবং সেই টেম্পোরারি অ্যাকাউন্ট গুলো কি কি? রেভিনিউ এক্সপেন্স এবং ড্রয়িংস অ্যাকাউন্ট। ওকে, এটা আমরা বুঝে নিলাম। এ কারণেই আমরা পাশাপাশি টেম্পোরারি এবং পার্মানেন্ট দু ধরনের অ্যাকাউন্ট নিয়েই কথা বলে নিলাম। এরপর আমরা সাধারণত বললাম যে আমরা মানে সেকেন্ড রিকোয়ারমেন্টে আমরা এসে কি করি? ক্লোজিং এন্ট্রি করি, এবং সেই আইটেমগুলো নিয়ে যেগুলো হচ্ছে আমার ক্লোজিং এন্ট্রি টেম্পোরারি অ্যাকাউন্ট ছিল সেগুলোকে আমরা ক্লোজ করার জন্য ক্লোজিং এন্ট্রি করব। এরপর আমাদের আরেকটা রিকোয়ারমেন্ট আমি বলেছিলাম ক্লাসিফাইড ব্যালেন্স শিট। এখন এই ক্লাসিফাইড ব্যালেন্স শিট মানে কি বা কিভাবে তৈরি করব সেটা আমি আপনাদেরকে একটা ফরম্যাট দেখাবো। এই যে দেখেন, এখানে একটা ক্লাসিফাইড ব্যালেন্স শিটের ফরম্যাট দেওয়া আছে। সো বেসিক্যালি ক্লাসিফাইড ব্যালেন্স শিটটা হচ্ছে যে আমরা এর আগে তো আমরা অলরেডি দেখেছিলাম যে ব্যালেন্স শিট কিভাবে করতে হয়, কিন্তু ক্লাসিফাইড ব্যালেন্স শিট কেন আমরা আলাদা করে শিখছি? এখানে আসলে আমরা অ্যাসেট এবং লাইবিলিটিস গুলোকে বেসিক্যালি ক্লাসিফাই করে শ্রেণী বিন্যাস করে দেখাবো, মানে ভাগ ভাগ করে দেখাবো। যে ধরেন আমার অ্যাসেটের মধ্যে কোনটা আমার কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট মানে হচ্ছে যে অ্যাসেট গুলো আমার খুব তাড়াতাড়ি আমরা ধরেন এমন কিছু অ্যাসেট থাকবে যে অ্যাসেট গুলো আমরা খুব তাড়াতাড়ি আমরা ক্যাশে কনভার্ট করে ফেলতে পারবো বা আমরা খুব তাড়াতাড়ি ইউজ করে ফেলবো, সেগুলোকে আমরা বলে থাকি কারেন্ট অ্যাসেট। এরপর কিছু লং টার্ম ইনভেস্টমেন্ট নামে অ্যাসেট থাকতে পারে, যেমন ধরেন আমি যদি শেয়ার মার্কেটে 5 বছরের জন্য ইনভেস্ট করে রাখি, অথবা প্রিপেইড ইন্স্যুরেন্স আমি 2 বছরের জন্য অ্যামাউন্ট পে করে রাখি, তাহলে সেটা আমার কারেন্ট অ্যাসেটের মধ্যে না এসে লং টার্ম ইনভেস্টমেন্টের মধ্যে চলে আসবে। বাট যদি প্রিপেইড ইন্স্যুরেন্সটা আমি 1 বছরের জন্য পে করি, তাহলে কিন্তু সেটা কারেন্ট অ্যাসেট হবে। এখন আমি একটু বুঝিয়ে বলি, কারেন্ট অ্যাসেট আমরা তাহলে ডিফাইন করব কিভাবে? কারেন্ট অ্যাসেটস আর দোজ অ্যাসেটস which we can convert in cash within 1 year or which we can use within 1 year, যেটা আমরা 1 বছরের মধ্যে ক্যাশে কনভার্ট করে ফেলবো অথবা ইউজ করে ফেলবো, সেটাকে আমরা বলছি কারেন্ট অ্যাসেট। সো এখানে আমার কি কি কোন কোন অ্যাসেটকে আমরা কারেন্ট অ্যাসেটের আন্ডারে দেখবো বা দেখাবো সেটা আমার বলা আছে। দেখেন, ক্যাশ, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, অ্যাকাউন্টস রিসিভেবল, নোটস রিসিভেবল, ইনভেন্টরিজ, সাপ্লাইজ, প্রিপেইড ইন্স্যুরেন্স। তার মানে এই প্রিপেইড ইন্স্যুরেন্স মানে আমরা বুঝতে পারছি যেটা আসলে 1 বছরের জন্য আসলে টাকাটা পেমেন্ট করা হয়েছিল। সো এগুলোকে আমরা কারেন্ট অ্যাসেটের আন্ডারে দেখাবো। এরপর লং টার্ম ইনভেস্টমেন্টের মধ্যে আমরা যদি আমাদের 1 বছরের বেশি সময়ের জন্য আমরা কোথাও কোনো ইনভেস্টমেন্ট করে থাকি, ধরেন একটা আমরা হচ্ছে গিয়ে কোনো একটা স্টক মার্কেটে আমি ইনভেস্ট করলাম 1 বছরের বেশি সময়ের জন্য, বা কোনো একটা আমি একটা অন্য কোনো বিজনেসে আমি হয়তো 5 বছরের জন্য বা মোর দেন 1 ইয়ারের জন্য কোথাও ইনভেস্ট করেছি, আমি বললাম যে আমি 2 বছরের জন্য, 3 বছরের জন্য, 5 বছরের জন্য ইনভেস্ট করছি, আমাকে তুমি এই সময়ের পরে আমি টাকাটা তুলে নিব। সো এরকম কোথাও যদি ইনভেস্ট করি সেটাকে আমরা বলছি লং টার্ম ইনভেস্টমেন্ট। আর আমরা যদি কোনো প্রপার্টি প্ল্যান কিংবা সর্বনিম্ন ম্যাম, হ্যাঁ বলেন, সর্বনিম্ন কতদিনের জন্য রাখা হলে ম্যাম ওটা লং টার্ম অ্যাসেটের মধ্যে পড়বে? মানে কোন অ্যাসেটের মধ্যে পড়বে আমাকে আবার বলেন। সর্বনিম্ন কতটুকু সময় লং টার্ম অ্যাসেটের মধ্যে পড়বে ম্যাম? সর্বনিম্ন ধরেন আপনি 1 বছরের বেশি সময়ের জন্য যদি ইনভেস্টমেন্টটা রেখে দেন, মানে ওটাকে ইয়ে না করে ফেলেন, কনভার্ট করে না ফেলেন ক্যাশে বা সেল করে না দেন, তাহলেই সেটাকে আমরা বলবো লং টার্ম ইনভেস্টমেন্ট। ধরেন আমি যদি বলি যে আমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছি 1 বছরের জন্য, দ্যাট ইজ 1 বছর পরেই আমি সেটা সেল করে ফেলবো, তাহলেই সেটা হয়ে যাবে কারেন্ট অ্যাসেট। কিন্তু যদি আমি বলি যে আমি 2 বছরের জন্য একটা শেয়ার কিনেছি বা কোনো একটা বন্ড কিনেছি, সেটা 2 বছরের জন্য, 2 বছর পরে আমি সেটা সেল করব, তাহলেই সেটা হয়ে যাবে লং টার্ম ইনভেস্টমেন্টের মধ্যে চলে আসবে।
বোঝা গেল? মানে জি ম্যাম, তার মানে 1 বছরের বেশি হলে ওটা লং টার্মে ইয়েস, থাকবে। 1 বছরের বেশি সময় হলেই জি। হচ্ছে আমার সেটা লং টার্ম ইনভেস্টমেন্টের মধ্যে আসবে। আবার কথা আছে, দেখেন প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টকে কিন্তু আমি আবার লং টার্ম ইনভেস্টমেন্টের মধ্যে আসবো না। এখানে কিন্তু আমি যদি কোথাও ইনভেস্ট করি, ধরেন কোনো একটা শেয়ার মার্কেটে বা কোনো একটা আমার বিজনেস, আমার একটা ফ্রেন্ড আছে, ও রিয়েল এস্টেট বিজনেস করছে, আমি হয়তো ওকে বললাম, ও বললো যে আমার 5 লাখ টাকা দরকার, আমি হচ্ছে গিয়ে 5 লাখ টাকা হলে আমার কাজে একটু সুবিধা হতো, আমার বিজনেস একটু ক্যাশ ক্রাইসিস হচ্ছে। আমি তো তাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, আমার কাছে 5 লাখ টাকা আছে, তোমাকে আমি 2 বছরের জন্য তোমার বিজনেসে আমি ইনভেস্ট করতে পারি। এর জন্য আমাকে তুমি 2 বছর ধরে যা বেনিফিট আমি পাওয়ার, তুমি হয়তো অন্য কারোর টাকা কোথাও থেকে লোন নিলে তুমি যে বেনিফিটটা মানে তাকে দিতে, আমাকে তুমি সেই ধরনের বেনিফিট দিবা, 2 বছর পরে আমি এটা আর রাখবো না তোমার এখানে ইনভেস্টমেন্টটা। ওকে, সে রাজি হলো যে ঠিক আছে, আমি হচ্ছে গিয়ে ব্যাংক থেকে লোন করতে চাচ্ছি না, তুমি আমার ফ্রেন্ড, তুমি আমাকে 5 লাখ টাকা দাও, 2 বছর পরে তোমার টাকাটা তুমি ইনভেস্টমেন্ট তুলে নিয়ে যাও, আমি তোমাকে অন্য কোথাও ইনভেস্ট করলে যে বেনিফিটটা তুমি পেতে তার থেকে বেশি হয়তো আমি তোমাকে বেনিফিট দিয়ে দিব। ওকে ফাইন। সো আমি যদি এরকম কোথাও ইনভেস্ট করি, সেটাকেও কিন্তু আমি লং টার্ম ইনভেস্টমেন্ট বলছি, কিন্তু সেটা অবশ্যই হবে 1 বছরের বেশি সময়ের জন্য। ঠিক আছে? আর আমি যদি কোনো ল্যান্ড, বিল্ডিং, ফার্নিচার, মেশিনারি এ ধরনের কিছু পারচেস করি, তাহলে আমি সেটাকে বলবো আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট নামে লং টার্ম। মানে এটাকে আমি আসলে, যদিও আমাদের মানে আগে আমরা হচ্ছে এমন ভাবে বলেছিলাম যে লং টার্ম অ্যাসেট বলতে আমরা আসলে ল্যান্ড, বিল্ডিং এগুলোকেই মিন করতাম, বাট এখানে কিন্তু আমরা দেখেন এই লং টার্ম অ্যাসেটটাকে আমরা এখানে কিন্তু দুটো ভাগে ভাগ করে ফেলেছি। একটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট, আর একটা হচ্ছে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। দ্যাট ইজ ল্যান্ড, বিল্ডিং, মেশিনারি, ফার্নিচার, এসি, এই ধরনের যত আমাদের অ্যাসেট থাকবে সেগুলোকে আমরা বলছি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। আর যদি আমরা কোথাও ইনভেস্ট করি 1 বছরের বেশি সময়ের জন্য, সেটাকে আমরা বলছি লং টার্ম ইনভেস্টমেন্ট। সো খেয়াল করবেন কিন্তু দুটা ইয়েতে সেপারেট করে আমরা কিন্তু আলাদা করে দেখছি। আর লাস্ট যে আইটেমটা আছে আমার অ্যাসেটের আন্ডারে, দেখেন ইনট্যানজিবল অ্যাসেট। এই ইনট্যানজিবল অ্যাসেট মানে কি? যে অ্যাসেট গুলোর কোনো অস্তিত্ব থাকবে না, কোনো স্পর্শ করা যাবে না, টাচ করা যাবে না, বাট যেটার ভ্যালু থাকবে। যেমন আমরা যদি বলি প্যাটেন্টের নাম, আপনারা, আমি জানি না আপনারা শুনেছেন কিনা, প্যাটেন্টের নাম শুনেছেন কখনো? ধরেন এই প্যাটেন্ট বলতে আমরা বেসিক্যালি কি বোঝাচ্ছি বুঝে নেন। ধরেন হুমায়ুন আহমেদ বা এরকম কোনো ভালো রাইটার, যখন সে একটা যখন সে একটা বই লিখবে, এই বইটা তো একটা অ্যাসেট হয়ে যায় না? এটা তো আমরা বুঝি, কারণ এই জি ম্যাম। বইটা মনে করেন যতদিন মানুষ বেঁচে আছে, হয়তো হুমায়ুন আহমেদ মারা গেছেন, এমন হতে পারে যে তার বইগুলো আরো 500 বছর ধরে, আরো 200-400 বছর ধরে মানুষ হয়তো পড়বে। সো এই যে অ্যাসেট, যে মনে করেন এটা একটা ভ্যালুয়েবল থিং, এই জন্য আমরা এটা বলছি একটা অ্যাসেট। সো এই যে বইটা সে লিখলো, এই বইটা চাইলে কি আপনি আমি গিয়ে বিক্রি করতে পারবো? নো, জি না ম্যাম। না। কারণ কি? রাইট বা সত্তাটা কার? সত্তাটা হচ্ছে, এই সত্ত্বের মালিকানা হচ্ছে কার? হুমায়ুন আহমেদের। এখন মনে করেন হুমায়ুন আহমেদ বেঁচে নেই, সে হয়তো তার ওয়াইফকে সেই মালিকানাটা হয়তো ট্রান্সফার করে দিয়ে গেছে। হয়তো শাওন এখন, ধরেন যদি কোনো বই কেউ যদি বিক্রি করে, কোনো প্রকাশক যদি কোনো বই বিক্রি করে, সেটার এগেইনস্টে প্যাটেন্ট হিসেবে বা মালিকানার সত্ত্ব হিসেবে অবশ্যই শাওন একটা টাকা পাবে প্রত্যেকটা বই পাবলিশ করার জন্য, সেল করার জন্য। কথাটা কি বোঝা গেল? সো সেটাকে আমরা বলছি প্যাটেন্ট, মানে সত্ত্ব বা মালিকানা। আমি একটা খুব, ধরেন ফর এক্সাম্পল আপনারা সিএসসি স্টুডেন্ট, আপনি হয়তো খুব ভালো একটা সফটওয়্যার তৈরি করলেন, যে সফটওয়্যারটা মার্কেটে হচ্ছে মানুষ ব্যবহার করে খুবই মানে তারা উপকৃত হলো। এবং ওই যে যেমন আমাদের ক্যাসপারস্কি, কত রকম আমাদের হচ্ছে অ্যান্টিভাইরাস যে কত সফটওয়্যার থাকে, বা আমরা কত ধরনের সফটওয়্যার ইউজ করি, আপনি হয়তো খুবই এরকম ভালো একটা সফটওয়্যার তৈরি করে ফেললেন। সো এই সফটওয়্যারের মালিকানাটা কিন্তু আপনারই থাকবে। এবং যদি ধরেন কেউ এই সফটওয়্যারটা বিক্রি করতে চায়, ধরেন কেউ হয়তো তৈরি করে এটা বিক্রি করছে, আপনি হয়তো প্রথমে একটা তৈরি করেছেন, এরপর হয়তো আপনি ওইভাবে বিজনেস আকারে আপনি কাজটা করছেন না, কিন্তু আপনার কাছ থেকে এই মালিকানাটা কিনে নিয়ে অনেকে অন্যরা হয়তো বিক্রি করতে পারে বিজনেস হিসেবে। বাট আপনাকে কি করতে হবে, যখনই তারা এই প্রোডাক্টটা বিক্রি করবে, অবশ্যই আপনাকে এই মালিকানা সত্ত্বের জন্য আপনাকে একটা টাকা দিতে হবে। ঠিক আছে? যেমন ধরেন আমরা যদি বলি যে আমরা ফ্রাঞ্চাইজ বিজনেসের নাম শুনেছি, যেমন ধরেন আমরা কেএফসি যে চিকেন খাই, এটা কি হচ্ছে আমাদের বাংলাদেশি বিজনেস? এটা কি বাংলাদেশের কেউ তৈরি করেছিল? এই বিজনেসটা স্টার্ট করেছিল না, আমরা জানি এটা আমেরিকা থেকে কেএফসি আসছে। এবং তাহলে আমরা বাংলাদেশে বসে কিভাবে কেএফসি প্রোডাক্টটা খাচ্ছি, কিভাবে কেএফসি চিকেন খাই? কারণ বাংলাদেশ থেকে কেউ একজন কেএফসি এর যে মানে মেইনলি যারা বিজনেসটা করছে আমেরিকায় বসে, তাদের সাথে একটা ফ্রাঞ্চাইজ এসছে, মানে তাদের সাথে একটা বিজনেস ডিলিংস হয়েছে বা একটা চুক্তি হয়েছে যে তোমাদের ফর্মুলা ইউজ করে আমরা আমাদের দেশে প্রোডাক্টটা তৈরি করব, বাট আমরা তোমাদেরকে এর জন্য একটা টাকা দিব। এই কারণে আপনি খেয়াল করে দেখেন, একই হচ্ছে গিয়ে আপনি যদি বলেন বিএসসি আর কেএফসি,
বরং আমরা যদি বিএফসি চিকেনটা খাই, কেএফসি থেকে কিন্তু চিকেনের সাইজটা কিন্তু আরো ভালো থাকে, আমাদের পেটটা বেশি ভালো ভরে বিএফসি চিকেনটা খেলে। কিন্তু আপনি যদি খেয়াল করেন টাকার অ্যামাউন্টটা যদি চিন্তা করেন, কেএফসির একটা চিকেন কিন্তু প্রায় বিএফসির দ্বিগুণ টাকা নিয়ে থাকে আমাদের কাছ থেকে। কেন? কারণ জানেন, কারণটা হচ্ছে কেএফসির ফর্মুলা অ্যাপ্লাই করে, দ্যাট ইজ কেএফসি তাদের আমেরিকা যেভাবে হচ্ছে তাদের প্রোডাক্টটা তৈরি করে, তাদের এরকম কিছু যে ধরনের মশলা ইউজ করছে, যে ফর্মুলা অ্যাপ্লাই করে তারা এই প্রোডাক্টটা তৈরি করে বা মানে ফিনিশ গুড হিসেবে বের করছে, তারা কিন্তু তাদের সেই ফর্মুলা অ্যাপ্লাই করে তাদেরকে প্রোডাক্টটা তৈরি করতে হয়, এবং তাদের কাছ থেকে ওই ফর্মুলাটা মানে ইউজ করার জন্য তাদেরকে কিন্তু রেগুলার প্রত্যেকটা প্রোডাক্টের জন্য তাদেরকে পেমেন্ট করতে হয়। এই কারণেই দেখেন বিএফসি এবং কেএফসি প্রায় সেম টাইপের প্রোডাক্ট হওয়া সত্ত্বেও প্রাইসটা কিন্তু অনেক বেশি হচ্ছে। কেন? কারণ তাদেরকে সেই প্যাটেন্ট বা ফ্র্যাঞ্চাইজার জন্য একটা পেমেন্ট তাদেরকে করতে হয় আমাদের। বোঝা গেল বিষয়টা? আমরা বাংলাদেশে বসে পিৎজা হাটের পিৎজা খাই, পিৎজা হাট কি আমাদের দেশের? নো, এটা তো পিৎজা হাট তো আমাদের দেশের না। তাহলে আমরা কিভাবে এটা করছি? ওই যে ওদের কাছ থেকে সেভাবে প্যাটেন্টটা আমরা পারচেস করে নিয়ে এসেছি, যে তোমাদের মতো করে আমরা কাজটা জিনিসটা তৈরি করব, বাট সেটার জন্য আমরা তোমাদেরকে, তোমাদের সুনামটা আমরা ব্যবহার করে কাজটা করব, বাট তোমাদেরকে আমরা সেটার বেনিফিটটা দিয়ে দিব। ঠিক আছে? জি ম্যাম, ফোনের শোরুম গুলি কি ম্যাম একই অবস্থা? ওটা কি একই? ফোনের শোরুমটা কিভাবে আপনি প্যাটেন্টের মধ্যে ফেলছেন আমি আসলে বুঝলাম না। এটা কি হচ্ছে মালিকানা কোনো ইয়ে কি থাকছে? এটা তো মালিকানার বিষয় না বাবা, এটা তো হচ্ছে তারা কাস্টমার শোরুম যেগুলো বা ইয়ে করেন, এটা তো তাদের হচ্ছে গিয়ে কি বলবো আমরা, তো তাদের শোরুম তারা এখানে বিক্রি করছে। বা আপনি যদি কাস্টমার সার্ভিসের কথা বলেন, এটাও তাদের হচ্ছে একটা মানে সার্ভিস স্টেশন যারা কাস্টমারদেরকে সার্ভিস দিচ্ছে। বিষয়টা কিন্তু এরকম না। আমি যেটা বলেছি যে ধরেন আপনি একটা নিচে একটা জিনিস তৈরি করলেন, একটা ইউনিক একটা জিনিস তৈরি করলেন, ঠিক আছে, যেটা এর আগে কেউ তৈরি করেনি। আপনার সেই জিনিসটা খুব ভালো একটা জিনিস তৈরি করেছেন, সেটা অনেকেই পেতে চায়, কিন্তু এমনি এমনিতে পাওয়া যাবে না। আমি ধরেন খুব ভালো একটা কিছু আবিষ্কার করলাম, সেটাকে এমনি এমনি আমি হচ্ছে সবাইকে ব্যবহার করতে দিব? সবাই তো সেটা করতে দিবে না। সো ঠিক আছে, সো যখন আমি কাউকে বেনিফিটের বিনিময়ে সেটা দিচ্ছি, ওই যে আমার যে সত্যটা আমি বিক্রি করছি, সেটাকে আমরা বলছি প্যাটেন্ট। সো এই প্যাটেন্ট বিক্রি করে কিন্তু এই ধরনের মনে করেন যারা আমাদের বড় বড় রাইটার আছে বা খুব বড় কোনো বিজনেস করছে, তারা কিন্তু অনেকে তাদের প্যাটেন্ট বিক্রি করেও তারা কিন্তু অনেক বেনিফিটেড হতে পারে। ঠিক আছে? কারণ তাদের, জি কারণ তারা চিন্তা করে যে কেএফসি সারা বিশ্বে এতটা সুনাম করেছে, আমরা যদি তাদের সুনামটা ইউজ করে প্রোডাক্টটা হচ্ছে গিয়ে সেল করি, তাহলে কাস্টমার অনেক বেশি টাকায় কিনবে। দেখেন আমরা বললাম তো যে আপনি নিজেই চিন্তা করেন বিএফসি এবং কেএফসির মধ্যে কতটুকু ডিফারেন্স আছে, বাট আপনি প্রায় দ্বিগুণ টাকা দিয়ে কেএফসি তে খেতে চান। কেন? ওই ব্র্যান্ড ভ্যালু। আপনি চিন্তা করেন যে কেএফসি আমেরিকায় বসে মানুষ খাচ্ছে, আমি এখানে বসে কেএফসির চিকেন খাচ্ছি। ঠিক আছে? এই ফিলিংসটা হচ্ছে গিয়ে কারণে জি ম্যাম, আপনি, বুঝতে পারছি ম্যাম। ঠিক আছে? ওকে, এবার লাইবিলিটি এবং ওনার সিকিউরিটি পার্টে আমরা লাইবিলিটির কথা যদি বলি, লাইবিলিটিকে আমরা আবার দুটো ভাগে ভাগ করবো, একটা হচ্ছে কারেন্ট লাইবিলিটি, একটা হচ্ছে লং টার্ম লাইবিলিটি। এখানে কিন্তু আবার অনেকগুলো ভাগ নেই। আর কারেন্ট লাইবিলিটি আমরা সাধারণত বলছি যেটা আমাদের, যে লাইবিলিটিটা আমরা নেক্সট 1 ইয়ারের মধ্যে আমরা পরিশোধ করে দিব, সেটা হচ্ছে গিয়ে আমাদের কারেন্ট লাইবিলিটি। এবং লং টার্ম লাইবিলিটি হচ্ছে যেটা 1 বছরের বেশি সময় ধরে আমার ডিউ থেকে যাবে। দ্যাট ইজ যখনই এই লাইবিলিটিটা বা লোনটা আমার হচ্ছে গিয়ে হবে, মানে এই লাইবিলিটিটা অ্যারাইজ করবে, তখন থেকে যদি 1 বছরের মধ্যে লাইবিলিটিটা পরিশোধ করে দেওয়া হয়, সেটা হচ্ছে কারেন্ট লাইবিলিটি। আর যদি আমার সেটা 1 বছরের বেশি সময় পরে পরিশোধ করা হয়, তাহলে সেটা হবে লং টার্ম লাইবিলিটি। আমি বললাম যে আজকে আমি একটা লোন করেছি, আমি 1 বছরের মধ্যে যদি বলি যে পরিশোধ করে দিব, তাহলে সেটা হবে কারেন্ট লাইবিলিটি। যদি আমি বলি যে না আমি 5 বছর পরে পরিশোধ করবো, সেটা হবে লং টার্ম লাইবিলিটি। ওকে, সো এই কারেন্ট লাইবিলিটির মধ্যে কি কি থাকতে পারে দেখেন: নোট পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, স্যালারি পেয়েবল, আনআর্নড রেভিনিউ, ইন্টারেস্ট পেয়েবল, আমরা অলরেডি জানি যে এগুলো আমাদের লাইবিলিটি। এবং লং টার্ম লাইবিলিটির মধ্যে সাধারণত আমাদের যদি নোট পেয়েবলের মধ্যে কোনো নোট পেয়েবল হয়, যে আমরা কয়েক বছরের জন্য হচ্ছে গিয়ে নোট পেয়েবলের মাধ্যমে আমরা একটা মানে আমাদের একটা লোন করছি বা একটা লাইবিলিটি অ্যারাইজ করছে, তাহলে আমরা সেটাকে বলবো লং টার্ম লাইবিলিটি। এবং যদি বন্ধক দিয়ে কোনো লোন নেই, সাধারণত এই বন্ধকি লোনগুলো একটু বড় সময়ের জন্য, মানে একটু লং টার্ম পিরিয়ডের জন্য হয়। ধরেন আমি আমার বাড়ির দলিল বন্ধক রেখে 20 লাখ টাকা লোন করলাম বিজনেস করার জন্য, সো এগুলো কিন্তু সাধারণত একটু লং টার্ম হয়, সো এগুলোকে আমরা লং টার্ম লাইবিলিটি বলছি। সো এরকম হবে আমাদের ক্লাসিফাইড ব্যালেন্স শিটের ফরম্যাটটা। ঠিক আছে? এরপর আমরা লাস্ট আরেকটা জিনিস শিখি, সেটা হচ্ছে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স। মানে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স মানে ক্লোজিং এন্ট্রি দেওয়ার পরে যে ট্রায়াল ব্যালেন্সটা আমরা করব। ঠিক আছে? যখন আমাদের ক্লোজিং এন্ট্রি করা শেষ, তারপর আমরা যখন
এই ইয়েটা করব, মানে ট্রায়াল ব্যালেন্সটা তৈরি করব, সেটাকে আমরা বলে থাকি পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স। এখন একটু খেয়াল করেন, আমি আপনাদেরকে একটু আগে বলেছিলাম যে যখন আমরা ক্লোজিং এন্ট্রি গুলো করি সেখানে কিন্তু আমাদের টেম্পোরারি অ্যাকাউন্ট গুলোকে আমরা কিন্তু ক্লোজ করে ফেলি, দ্যাট ইজ রেভিনিউ, এক্সপেন্স এবং ড্রয়িংস অ্যাকাউন্ট গুলোকে কিন্তু ক্লোজ করে ফেলি। তাহলে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সে আমাদের কি কোনো ধরনের ওই রেভিনিউ, এক্সপেন্স, ড্রয়িংস এই অ্যাকাউন্ট গুলো কি আর আসবে বা থাকবে তখন? সুকান্ত, কি মনে হয়? হ্যালো, জি ম্যাম, কোশ্চেনটা ম্যাম আরেকবার করুন। আমি বলেছি যে যদি এমন হয় যে আমাদের ক্লোজিং এন্ট্রি মানে হচ্ছে আমরা আমাদের রেভিনিউ, এক্সপেন্স এবং ড্রয়িংস গুলোকে, মানে টেম্পোরারি অ্যাকাউন্ট গুলোকে ক্লোজ করে ফেলা। তো এখন যদি সেগুলোকে আমরা ক্লোজ করে ফেলি তাহলে কি আলটিমেটলি আমাদের পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স যখন তৈরি করব সেখানে কি আমার সেই টেম্পোরারি অ্যাকাউন্ট গুলো কি থাকবে, থাকা উচিত? না ম্যাম। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তার মানে সেগুলো কিন্তু থাকবে না। সো আমাদের পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সে বেসিক্যালি তাহলে কি কি থাকবে? আমাদের রেভিনিউ, এক্সপেন্স যেহেতু আমরা ক্লোজিং এন্ট্রি করতে গিয়ে ক্লোজ করে ফেলবো, তার মানে আমাদের পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সে অ্যাসেট, লায়াবিলিটি এবং ক্যাপিটাল, এই 3 ধরনের আইটেম বেসিক্যালি থাকবে। বুঝে গেল? হ্যালো, জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে। সো এখন আমাকে বলেন, আমি কি এখন একটা ওয়ার্কশিটের একটা পার্ট কি দেখিয়ে দিব? ধৈর্য আছে আজকে? আর ম্যাম আজকে থাক। আজকে থাকবে? আচ্ছা, তাহলে আমি থিওরিটা কভার করে দিলাম, নেক্সট ক্লাসে আমরা তাহলে পুরো ম্যাথটাই একবারে করব। ওকে ফাইন, তাহলে হচ্ছে যে থিওরিগুলো আমি ডিসকাস করলাম সেগুলো ভালো করে পড়ে ফেলবেন, কারণ আমার কিন্তু যে মানে যে থিওরিগুলো নিয়ে কথা বলেছি, আবার ধরেন আমি যদি ম্যাথ করতে গিয়ে আরো কোনো থিওরি নিয়ে আমার আলাপ করতে হয় আমি আলাপ করে দিব। সো সেই ধরনের আইটেমগুলো থেকেও কিন্তু আমাদের ইয়েতে